ওকে, তো আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, নিউ চ্যাপ্টারটা হচ্ছে চলতরি। ঠিক আছে, ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার 3 চলতরি। রিসেন্টলি তোমরা স্থিরতরি শেষ করছো আমার কাছে অফলাইনে। সো আজকে আমরা শুরু করবো হচ্ছে চলতরি। তো চলতরিকে আমরা মোট 16টা ভাগে ভাগ করছি, মোট 16টা টপিকে ভাগ করছি। তো যারা অলরেডি টপিকগুলো পাইছো তো পাইছোই, 16টা টপিক অলরেডি পেয়ে গেছো। আর যারা পাও নাই সমস্যা নেই, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব না 16টা টপিক। তো তোমরা তোমাদের নোট খাতায় প্রথমে 16টা টপিক লিখে নিও, কারণ আমরা 16টা টপিকে চলতরিকে কিন্তু শেষ করব। ঠিক আছে, মোট 16টা টপিকে আমরা চলতরিকে শেষ করব। তো আজকে আমরা প্রথম টপিক আর দ্বিতীয় টপিকটা মেনলি পড়বো। আর মানে থিওরিটা পড়বো, প্রথম টপিক আর দ্বিতীয় টপিকের থিওরি। আর হচ্ছে হয়তো শুধু সময় পাই দ্বিতীয় টপিকের ম্যাথ দেখবো, নাহলে দ্বিতীয় টপিকের ম্যাথ আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। চ্যাপ্টারটা কি? চলতরি। তোমাদের 9-10 অনেকেরই আইডিয়া আছে চলতরি সম্পর্কে। তো মোটামুটি কইরা আসছো তোমরা, মানে মোটামুটি সবাই করে আসছো চলতরি। এটা একটা সহজ চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, সব দিক থেকে অনেক সহজ। তো যত দেখি আমি তোমাদেরকে বুঝাই আমার মতো করে, তোমরা একটু দেখো কেমন বুঝতে পারো। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার হচ্ছে চলতরিৎ। ওকে, তো আমাদের টপিক ওয়ান। ঠিক আছে, আমাদের টপিক ওয়ান, আমরা শুরুতেই যেটা শিখবো সেই টপিকটার নাম হচ্ছে ওহমের সূত্র। টপিক এক হচ্ছে আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র, এটা হচ্ছে আমাদের টপিক এক। ওকে, আমরা ওহমের সূত্র দিয়েই আমাদের পড়াটাকে শুরু করব। তো যেটা হোক, আমি একটু ডিসকাস করি, তোমরা কিন্তু নোট খাতায় সুন্দর করে নোট করবা, মানে এক চান্সে যাতে তোমাদের নোট হয়ে যায়, মানে ক্লাস লেকচারই যাতে নোট হয়ে যায়। তোমরা ক্লাস করবা যখন ভিডিও পজ করে করে হইলেও তোমরা নোট করে ফেলবা, যাতে তোমাদের সম্পূর্ণ নোটটা রেডি হয়। এরপর তোমরা আর কখনো ভিডিও দেখবা না, এরপর শুধু তোমার নোট খাতা দেখে পড়বা। আমি বারবার বলতেছি, তোমার হাতের লেখা দেখে তুমি বারবার রিভিশন দিবা, ভুল টুটি যাই থাকুক দেখবে তোমার শুধরে উঠতেছে এবং তুমি অনেক ভালো পারবা তখন। সো দেখি, দেখো কি হয় আসলে আমাদের। তো আমি এখানে একটা নল আঁকছি। সে ধরো এটা একটা নল, এটা ধরো আরেকটা নল, দুইটা নল আছে এখানে। এটা ধরো এ নল, এটা ধরো বি নল। এই দুইটা নলের মাঝখানে ধরো এখানে একটা বাল্ব আছে, বাল্বটা দিয়ে আমরা দুইটা নলের এক পাশ আরেক পাশকে আটকে রাখছি। সে ধরো এই নলে পানি আছে এতটুকু, তার মানে এই নলে পানির উচ্চতা হচ্ছে, আমরা ধরি এই নলে পানির উচ্চতা হচ্ছে এইচ এ। আর ধরো এই নলে পানি আছে এতটুকু, এই নলে পানি একটু কম আছে, ধরো ধরো এই নলে পানি আছে এইচ বি পরিমাণ। ঠিক আছে, সহজ জিনিস। তার মানে আমরা বুঝতেছি এইচ এ গ্রেটার দেন এইচ বি। স্বাভাবিক, অবশ্যই এর উচ্চতা বেশি, বি এর উচ্চতা কম। এখন তুমি চিন্তা করো, যদি আমি বাল্বটা খুলে দিই কি ঘটবে? সবাই মোটামুটি আমরা জানি বাল্বটা খুলে দিলে কি ঘটবে বলো? এ থেকে বি এর দিকে কি যাবে? পানি প্রবাহিত হবে। এ থেকে বি এর দিকে কি প্রবাহিত হবে? পানি প্রবাহিত হবে। সবাই বুঝতেছে, এই কারণে এটার উচ্চতা বেশি। যেদিকে পানির উচ্চতা বেশি থাকে, পানি সবসময় অধিক উচ্চতা থেকে নিচের দিকের উচ্চতায় যায়। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো, এ টু বি কি প্রবাহ হবে? পানি প্রবাহ হবে, পানি প্রবাহ। এখন তুমি বলতে পারো, ভাই এটা তো জানি আমি, এটা কি পড়াইলেন? দেখো, খালি দেখতে থাকো। ঠিক আছে, তাহলে তোমার জন্য একটু ইজি হবে জিনিসগুলো। তাহলে আমরা বুঝতেছি বাল্ব খুলে দিলে অধিক উচ্চতার পানি থেকে নিম্ন উচ্চতার পানির দিকে পানি প্রবাহ হয়, এটা সবাই জানে, রাইট? আচ্ছা, আরেকটা কেসে যাই এখন। আরেকটা কেসে, সে ধরো এটা একটা বস্তু, এ বস্তু। সে ধরো এটার তাপমাত্রা টি এ, তাপমাত্রা টি এ। এর পাশেই ধরো একটা বস্তু লাগানো আছে, আমি আইনা লাগাইলাম। ধরো এটা আরেকটা বস্তু, বি বস্তু। ধরো এই বস্তুটার তাপমাত্রা টি বি, বি বস্তুর তাপমাত্রা টি বি। এই টি এ গ্রেটার দেন টি বি। আমি বললাম যে এ বস্তুটার তাপমাত্রা বি বস্তুর তাপমাত্রা থেকে বেশি। এখন এই দুইটার আইনে টাচে রাখছো তুমি, কিছুদিন আগেই তাপগতিবিদ্যা পড়ছো তোমরা, তোমরা জানো যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যদি একত্রে রাখা হয় তাহলে কি হবে? একটা গরম একটা ঠান্ডা। আমি যদি ঠান্ডা কিছুকে ধরি, আমার শরীর যদি গরম হয়, আমার গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে কি প্রবাহ হবে বলো? তাপ প্রবাহ হবে, তাপ। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আবার এ থেকে বিতে কি প্রবাহ হবে? তাপ প্রবাহ হবে।
এ থেকে বিতে, কিন্তু এই ক্ষেত্রে কি প্রবাহ হচ্ছে? তাপ। তার মানে অধিক উচ্চতা থেকে, অধিক তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় কি প্রবাহিত হয়? তাপ প্রবাহিত হয়। অধিক তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ প্রবাহিত হয়, এটাও আমরা সবাই জানি। আমরা বলতে পারো ভাই এটাও তো সহজ, আমরা সবাই জানি গরম থেকে ঠান্ডার দিকে তো তাপ যাবে। এটা তাহলে কেন? দেখো রিলেট করো, এটা এটা কিন্তু অলমোস্ট সেম টাইপ। এবার আমরা আরেকটা দেখি, কিছুদিন আগে স্থির তড়িৎ পড়ে আসছি, একটু 3 নাম্বার আরেকটা কেস দেখি। ধরো এটা একটা গোলক, এটা একটা গোলক, এই গোলকটা হচ্ছে এ গোলক। সে ধরো এই গোলকের বিভব ভি এ। কিছুদিন আগে আমরা গোলকের বিভব নির্ণয় করা শিখছি কিনা বলো? শিখছি। এর পাশেই ধরো আরেকটা গোলক আমি নিচ্ছি, এটা ধরো বি গোলক। আমরা জানি এই গোলকগুলাকে যদি আমরা আধান দেই, গোলকগুলাকে যদি আমরা আধান দেই, গোলকগুলা চার্জিত হবে। তার মানে গোলকগুলা চার্জিত হইলে, আধান দিলে চার্জিত হবে, এবং চার্জিত হইলে গোলকের পাশে চারপাশে বিভব ক্ষেত্র, বিভব সৃষ্টি হবে। এই যে বিভব, এই গোলকটার বিভব ধরো ভিবি। এখন বিএ ধরো গ্রেটার দেন ভিবি, এটার মতোই জাস্ট। ধরো এই গোলকের বিভবটা বি গোলকের তুলনায় বেশি, এই গোলকের বিভবটা বি গোলকের তুলনায় বেশি। এখন যদি এই দুইটা গোলককে আমরা তার দ্বারা সংযুক্ত করি, তার দ্বারা সংযুক্ত করি, কি ঘটবে বলো? এইটাই হচ্ছে আমাদের শিখার বিষয়, এটার জন্যই কিন্তু এই দুইটা শিখাইছি। এখন যদি আমরা তার দ্বারা দুইটা গোলককে সংযুক্ত করি, সব সময় মনে রাখবা উচ্চ বিভব থেকে, এখানে যেরকম উচ্চতা থেকে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা গেছে, এখানেও সেম। যদি দুইটা ভিন্ন বিভবের গোলককে আমরা যুক্ত করি, বা ভিন্ন বিভবের দুইটা প্রান্তকে যুক্ত করি, তাহলে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। এখানে যেরকম তাপ প্রবাহ হয়েছে, এখানে যেমন পানি প্রবাহ হয়েছে, এই ক্ষেত্রে এ থেকে বিতে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ মানে কারেন্ট। এটা আবার আমরা অনেকেই জানি না, এই যেটা আমরা সবাই জানি মোটামুটি, এটা তো একদম বাচ্চারাও জানে, এটা হয়তো 9, 10 এর স্টুডেন্টরা জানে, এটা হয়তো ইন্টারের স্টুডেন্টরা জানে, বাট আলটিমেটলি কেস কিন্তু সেম। খেয়াল করো, তিনটা কেসই সেম। তাহলে বলো আমরা কি পাইতেছি? পানি অধিক উচ্চতা থেকে নিম্ন উচ্চতায় প্রবাহিত হয়, কতক্ষণ পর্যন্ত হয়? আনটিল দুইটার উচ্চতা সমান না হয়। তাপ অধিক তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় প্রবাহ হয়, আনটিল দুইটা তাপমাত্রা সমান না হয়। আর বিভব, বিভব যদি পার্থক্য থাকে, তাহলে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়, আনটিল দুই প্রান্তের বিভব কি না হয়? সমান না হয়, অতক্ষণ পর্যন্ত কারেন্ট প্রবাহিত হইতে থাকে। তাহলে আমরা কি বললাম? পানি অধিক উচ্চতা থেকে নিম্ন উচ্চতা যাবে আনটিল দুই পাশের উচ্চতা সমান না হবে। তাপ অধিক তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে আনটিল দুই পাশের দুই বস্তুর তাপমাত্রা সমান না হবে। সেম ভাবে বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, এইটাই সবার আগে শিখতে হবে তোমাকে। বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে আনটিল দুই প্রান্তের বিভব সমান না হবে। তার মানে যখন বিভব সমান হয়ে যাবে দুই পাশে, তখন আর কোনো বিদ্যুৎ প্রবাহ হবে না, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তার মানে বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, এটা একটু মাথায় রাখো সবার আগে। চলতড়িৎ পড়তে গেলে এইটা মাথায় রেখা চলতড়িৎ চ্যাপ্টারে প্রবেশ করা ভালো। এই কারণে তোমাকে আমি কষ্ট করে 5 মিনিট সময় নিয়ে হলে এই জিনিসটা বুঝাইছি। সবসময় মনে রাখবা, বিভব উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হবে। তো অনেকেরই প্রশ্ন আসে, ভাইয়া কারেন্ট প্রবাহ কি ইলেকট্রনের প্রবাহ? না, বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে ক্রিয়া করে। ইলেকট্রন যেদিকে প্রবাহ হয়, বিদ্যুৎ তার বিপরীত দিকে ক্রিয়া করে, আমরা ধরে নিই, ঠিক আছে? তো এ থেকে বিতে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে বি থেকে এতে ইলেকট্রন প্রবাহ হবে। তাহলে ইলেকট্রনের প্রবাহটা হবে বি থেকে এতে, ঠিক আছে? মানে নেগেটিভ ইলেকট্রনের প্রবাহ হবে বি থেকে এতে। তার মানে এ থেকে বিতে তো তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তুমিই বুঝতে পারছো তড়িৎ প্রবাহ কিসের প্রবাহ? তড়িৎ প্রবাহ তাহলে ধনাত্মক আধানের প্রবাহ, আর ইলেকট্রন তো নেগেটিভ। তাহলে বি থেকে যদি যদি ইলেকট্রন হয়, তাহলে এ থেকে বিতে কি যাবে? তড়িৎ প্রবাহ, মানে ধনাত্মক আধানের প্রবাহ হবে। তাহলে তুমি জাস্ট একটু মাথায় রাখো, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তো এইটাই আমাদেরকে ফার্স্টে নোট খাতায় তুলে রাখতে হবে, বা আমাদেরকে জানা রাখতে হবে যে জিনিসটা আসলে কি ঘটছে এখানে, ঠিক আছে? বুঝছো? ওকে, তো আমরা নেক্সট ইয়াতে যাব, ওহমের সূত্র। তো তোমরা একটু পজ করে দ্রুত লিখে নিও, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে।
ওকে, তো আমরা যেহেতু টপিকের নাম ওহমের সূত্র, এখন ওহমের সূত্রেই যাইনি, বাট যাবো। দেখো ওহমের সূত্র পড়তে অনেক সুবিধা হবে, যেহেতু তোমরা এটা পড়ছো, এই কারণে দেখো তোমাদের জন্য একটু সুবিধা হবে। সো আমরা ওহমের সূত্রে চলে যাই, এটা মুছে দেই, ওহমের সূত্র লিখবো। তো ওহমের সূত্রটা কি বলছে দেখো, ওহমের সূত্র বলছে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় এবং ভৌত অবস্থা পরিবর্তন না ঘটিয়ে, ভৌত অবস্থার পরিবর্তন না ঘটিয়ে তাপমাত্রা স্থির থাকবে। ভৌত অবস্থার পরিবর্তন হবে না, মানে সলিড লিকুইড হবে না, লিকুইড ভাস্প হবে না, ভাস্প সলিড হবে না, বা লিকুইড হবে না, এরকম ভৌত অবস্থার পরিবর্তন হবে না। তো স্থির তাপমাত্রায় এবং ভৌত অবস্থার পরিবর্তন না ঘটিয়ে, ঠিক আছে, কোনো পরিবাহীর, কোনো পরিবাহীতে, পরিবাহিত মানে জানো, পরিবাহী মানে কি, যেটা দিয়ে কারেন্ট যায়, কারেন্ট যায়, যেরকম তার, কপারের তার একটা পরিবাহী, কারণ আমরা, তুমি যদি একটা লাইট জ্বালাও, তুমি তো একটা তার নিবা, তারটাই একটা পরিবাহী যেটা দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে। কোন পরিবাহীতে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান, কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তার মান, প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান ওই পরিবাহীর, ওই পরিবাহীর দুই প্রান্তের, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি জানি এটা বইয়ে লেখা আছে, খুব সুন্দর করেই লেখা আছে, বাট আমি তারপরে লিখে দিলাম যাতে তোমাদের নোটটা কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট নোট হয়, ঠিক আছে। তাহলে যে পরিবাহী বা তারকে তুমি নিবা, ওই তারের কিন্তু তাপমাত্রা স্থির থাকতে হবে, ভৌত অবস্থার পরিবর্তন হওয়া যাবে না। ওই যে কারেন্ট যাচ্ছে হঠাৎ করে তার লিকুইড হয়ে গেল, এটা হওয়া যাবে না। সলিড থাকলে সলিডই থাকতে হবে স্থির তাপমাত্রায়, আর ভৌত অবস্থার পরিবর্তন না ঘটিয়ে কোন পরিবাহীতে প্রবাহিত বিদ্যুতের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। জাস্ট লিখো, আমি এখন দেখাই দিব, আর দেখাই দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বুঝাইতে চাচ্ছি এই জায়গায়, ঠিক আছে। তো ধরো, ধরো একটা পরিবাহী নেই, আমরা আমরা কি নিব, পরিবাহী, যেহেতু আমরা বুঝতেছি এটা পরিবাহী নিয়ে, পরিবাহী মানে কি, একটা তার নিব। তো নর্মালি তারকে আমরা জানি এমনি আঁকি, সোজা একটা দাগ, বাট আমরা যখন চলতরিৎ পড়ি, আমরা পরিবাহীকে সোজা দাগ দিয়ে আঁকি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ওর মধ্যে, তোমরা 9 10-এ পড়ে আসছো, ওর মধ্যে কিছু বিদ্যুৎ পরিবহনের সময় একটা বাধা থাকে, বিদ্যুৎ পরিবহনে বাধা মানে রোধটাকে সহ আমরা পরিবাহীটাকে আঁকি। তো এই ক্ষেত্রে আমরা রোধটাকে সহই আঁকি, কারণ পরিবাহীর মধ্যে কিছু না কিছু বাধা থাকেই। যখন ইলেকট্রন যায় একটা পরিবাহীর মধ্যে দিয়ে, সে কিছু না কিছু বাধার সম্মুখীন তো হবেই। তুমি একটা ফ্লোর দিয়ে হাঁটতেছো, তুমি একটু হলেও বাধার সম্মুখীন হবা, যত মসৃণ তলেই হাঁটো। ঘর্ষণ সব জায়গায় এক্সিস্ট করে, 9 10-এ পড়ে আসছো, সব জায়গায় ঘর্ষণ এক্সিস্ট করে। তো আমরা পরিবাহীকে এইভাবে আঁকবো, ধরো এটা পরিবাহী, এটা দিয়ে বুঝাইলাম বাধাটা, বাধাটা এই যে পরিবাহীতে ইলেকট্রন সহজে যাচ্ছে না, একটা বাধা পাচ্ছে। ধরো এটা একটা পরিবাহী, পরিবাহীর প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান, এই প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান ধরো সেটা আই, আমরা জানি কারেন্টের মান আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। পরিবাহীতে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য, ধরো এখানে একটা প্রান্ত আছে, এখানে একটা গোলক থাকতে পারে, ওই যে একটু আগে দেখালাম, এই প্রান্তে একটা গোলক থাকতে পারে, এই প্রান্তে একটা বিভব সোর্স থাকতে পারে, এই প্রান্তে একটা বিভব সোর্স থাকতে পারে, যেরকম একটু আগে দুইটা গোলক ছিল দুই পাশে। তা এই প্রান্তে ধরো বিভব হচ্ছে VA, কোনো না কোনো ভাবে এখানে তুমি বিভব সৃষ্টি করছো, একটা গোলক দিয়ে সৃষ্টি করতে পারো, একটা পাত দিয়ে সৃষ্টি করতে পারো। ধরো এখানে বিভব কত, VA, আর এই প্রান্তে ধরো বিভব VB। এই যেহেতু দুই প্রান্তে বিভবের পার্থক্য আছে, আর তুমি যদি মাঝখানে একটা তার দাও, তাহলে যে একটু আগে পড়ে আসছো, কি প্রবাহ হবে, বিদ্যুৎ প্রবাহ হবে। একটু আগে পড়ে আসছো, উচ্চ থেকে নিম্ন দিকে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। তাইলে এই যে এটাই শিখছি আমরা, যে দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে বিদ্যুৎ প্রবাহ হবে। আর ওহম কি বলছে, এই বিদ্যুৎ প্রবাহের মান, কতটুকু বিদ্যুৎ প্রবাহ হবে, এটা নির্ভর করবে দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। তার মানে পার্থক্য যত বেশি, বিদ্যুৎ পরিবহন হবে বেশি। এখন তুমি আজকে একটু আগে 3টা কেস দেখাইছিলাম, ওই 3টা কেসের কথা চিন্তা করো। পানি অনেক উঁচা, আরেক প্রান্ত অনেক নিচা, কি হবে তুমি বলো তো? যত বেশি উঁচা থাকবে এই প্রান্ত, তত দ্রুত পানি পাস হবে না, তত বেশি বেশি পানি পাস হবে না। যত উচ্চতা কমতে থাকবে দুই প্রান্তের মধ্যে,
দেখবা পানি স্লো যাচ্ছে স্লো যাচ্ছে, তার মানে দুই প্রান্তের উচ্চতার পার্থক্য থাকলে পানি বেশি বেশি পরিবহন হয়। আবার দেখো দ্বিতীয় কেস, একটা বস্তু অনেক গরম একটা বস্তু অনেক ঠান্ডা, যখন একদম গরম আর একদম ঠান্ডা একটা বস্তু একসাথে লাগাইছো, তাপ পরিবহনটা কিন্তু বেশি হবে, দ্রুত হবে, তাপ পরিবহনের পরিমাণ দ্রুত হবে। যত পার্থক্য থাকবে দুইটা বস্তুর তাপমাত্রা, তত বেশি পরিবহন হবে। সেম ভাবে বিভবের ক্ষেত্রে সেম, এর জন্যই তো ওই কেসগুলো দেখাইছি। দুই প্রান্তের বিভব পার্থক্যটা যত বেশি হবে, তত বেশি বিদ্যুৎ প্রবাহ হবে। এই সিম্পল, তত বেশি বিদ্যুৎ প্রবাহ হবে, বেশি বেশি কারেন্ট পাবা। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি, বিদ্যুৎ প্রবাহ তত বেশি। এটাই কে বলছে? ওহম বলছে। সিম্পল একটা জিনিস। পানি যেরকম বেশি উচ্চতা নিম্ন উচ্চতা থাকলে বেশি বেশি প্রবাহ হয়, সেম বিভবের পার্থক্য বেশি থাকলে কারেন্ট বেশি প্রবাহ হয়। এটাই এটাই, আর কিছু না। তাহলে বিভব পার্থক্য যত বেশি, কারেন্ট তত বেশি পাবো। তাই এই যে বিভব পার্থক্যটাকে আমরা বিভব পার্থক্যটাকে ভি দ্বারা প্রকাশ করলাম, ধরলাম এটাই পার্থক্যটা, এটাই পার্থক্য, ভি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আই প্রপোর্শনালটা হচ্ছে আমাদের ভি। ওকে, যেহেতু এটা সমানুপাতিক, আর সমানুপাতিক জিনিসে কি থাকবে? একটা ধ্রুবক থাকবে। যেহেতু এটা সমানুপাতিক, আর সমানুপাতিক জিনিসে একটা ধ্রুবক থাকবে, তো এখানে একটা ধ্রুবক আছে। তো এই ধ্রুবকটাকে আমরা বলি জি, এই ধ্রুবকটাকে বলি আমরা জি, আর এই ধ্রুবকটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। আবার ভুলে আর লেখা ফেলো না, তুমি 19-এ যেটা শিখছো এটা পরে আসতেছি আমরা। ঠিক আছে, ওহমের সূত্র এইভাবে আসছে। সো এই ধ্রুবকটাকে বলি আমরা তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, জি, এই জি কে হচ্ছে ওহমের সূত্রের ধ্রুবক, এটাকে বলি আমরা কি? তড়িৎ পরিবাহিতা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই তড়িৎ পরিবাহিতা হচ্ছে, তড়িৎ পরিবাহিতা মিন করে কত ভালো বিদ্যুৎ পরিবহন হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে। তুমি আমার বলো কখন ভালো বিদ্যুৎ পরিবহন হবে? যখন বাধা কম। তার মানে কখন খারাপ পরিবহন হবে? যখন বাধা বেশি। তাহলে এটা যত ভালো, বাধা তত কম। এটা যত খারাপ, মানে এটা যত কম, বাধা তত বেশি। তাহলে এই পরিবাহিতা, এই তড়িৎ পরিবাহিতা জি যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা 19 আমরা শিখেছি রোধ। এই বাধার পরিমাণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রোধ দ্বারা। এই বাধাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রোধ দ্বারা। একটু পরে আমরা রোধের সংজ্ঞা টঙ্গা, রোধ মানে বুঝবো, মানে আমরা 19-এ যেহেতু পড়ে আসছি তাই আমি ডিরেক্ট লিখতেছি। এই বাধাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রোধ দ্বারা প্রকাশ করি। এই জি হচ্ছে রোধের কি বলো? ব্যস্ত অনুপাতিক। কারণ পরিবাহিতা তখনই বেশি হবে যখন রোধ কম হবে, পরিবাহিতা তখনই কম হবে যখন রোধ বেশি। তাহলে এই জি আর এর ব্যস্ত অনুপাতিক। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারছি? আই ইকুয়াল টু 1/r/v। দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু কি? আই আর। 19-এ যেটা তোমরা শিখে আসছো, এটাই হচ্ছে সূত্র, এটাই তোমরা 19-এ শিখে আসছো। ভি ইজ ইকুয়াল টু আই আর, তোমাদের সবার মুখে মুখে থাকে ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর। আসলে সূত্রটা এইভাবে আসছে। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আমাদের? আই ইন্টু আর। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে তড়িৎ প্রবাহ ইন্টু রোধ, তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। ভি ইজ ইকুয়াল টু কি? আই আর। এই চ্যাপ্টারের প্রথম সূত্র হচ্ছে এটা, ভি ইজ ইকুয়াল টু আই আর। মেইনলি এই চ্যাপ্টার আমরা এই সূত্রটা মাথায় রেখে আগাই সবকিছুতে, এবং সবকিছুতেই সূত্র লাগবে। এই ওহমের সূত্র ভি ইজ ইকুয়াল টু আই আর। তো দেখো আমরা একটু এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাব। গ্রাফ আঁকবো দুইটা, এখানেই শিখে ফেলবো ওহমের সূত্রের সাথে, কারণ ওহমের সূত্রের দুইটা গ্রাফ আছে যেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি, বোঝার জন্য করতেছি, বুঝতেছি, বাট পরীক্ষার জন্য তোমাদের এখানে দুইটা ইম্পর্টেন্ট গ্রাফ আছে, এবং সেই দুইটা গ্রাফ অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো গ্রাফ দুটো একটু দেখো। তো ফার্স্ট হচ্ছে আই ইকুয়াল টু জিভি গ্রাফ। তো তোমরা অলরেডি আমার কাছে গ্রাফ কিভাবে আঁকতে হয় সেটা শিখছো, তারপর তোমাদের আমি একটু দেখাই। আই ইকুয়াল টু জিভি গ্রাফ। তুমি দেখো, এটাকে যদি তুমি ওয়াই নাও, আর এটাকে যদি তুমি এক্স নাও, এটা তো ধ্রুবক, জি তো ধ্রুবক, একটু আগে দেখে আসছো এটা কি? ধ্রুবক। তাহলে এটা ঢাল, এটা ঢাল, এটা ধরো এম, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। বলো দাঁড়াচ্ছে কিনা? সিম্পল। আমি তাহলে আই কে ওয়াই নিব, আমরা দেখতেছি এটা ধ্রুবক আর এটা এক্স অক্ষে নিব, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কি? এম এক্স। দ্যাট মিনস আমি যদি গ্রাফ আঁকি, আমি যদি গ্রাফ আঁকি, গ্রাফে এক্স অক্ষ বরাবর নিব বিভব পার্থক্য। খেয়াল করো এই যে গ্রাফে ওয়াই অক্ষ বরাবর নিব আই, তড়িৎ প্রবাহ। কি গ্রাফ বলে বলো? এটাকে বলা হয় হচ্ছে আই বনাম ভি গ্রাফ। তুমিই বলো। এখানে তো থাকে এক্স, বাট এক্স এর বদলে তুমি কারে নিছো? ভি কে। মানে ভি এর বদলে তুমি এক্স কল্পনা করছো মনে মনে। এখানে তো থাকে ওয়াই, বরাবর থাকে ওয়াই।
ওয়াই এর বদলে তুমি কাকে নিছো, আই কে। ওয়াই এর বদলে তুমি কাকে নিছো, আই কে। এই যে আই কে ওয়াই এর বদলে নিছো। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তুমিই বলো ওয়াই ইকুয়াল টু এম এক্স গ্রাফ কিরকম। তোমরা সবাই শিখছো 9-10 এ মূল বিন্দুগামী সরলরেখা। দেখো তো মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আই বনাম ভি গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এখন পরীক্ষায় এটা আসবে, আই বনাম ভি গ্রাফের ঢাল কি নির্দেশ করে। তুমি বলো, এই যে একটু আগে পাইছো, এই যে এম এর মান কি পাইছো, জি। তার মানে আই বনাম ভি গ্রাফের ঢাল পরিবাহিতা নির্দেশ করে, পরিবাহিতা। এটা পরীক্ষায় প্রচুর আসে। আই বনাম ভি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, আই বনাম ভি গ্রাফের ঢাল পরিবাহিতা নির্দেশ করে। একটু পরে আমরা পরিবাহিতা রোধের সংজ্ঞা, একক, এগুলো শিখবো। আপাতত জাস্ট গ্রাফটা শিখে যাই, যেহেতু সূত্রটা শিখছি। ঠিক আছে, তাহলে আই বনাম ভি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, পরিবাহিতা নির্দেশ করে। এগুলো বারবার পড়তে হবে নোট খাতা দেখে দেখে, ঠিক আছে। এগুলো কিন্তু সব বই ঠিকভাবে লেখা নাই। ওকে, এবার ভি ইকুয়াল টু আই আর এর গ্রাফ দেখবো। ভি ইকুয়াল টু আই আর। এবার দেখো, এবার ওয়াই কে, ওয়াই হচ্ছে ভি। এবার এক্স নিলাম আই কে, উল্টা করে দিছি। ওয়াই নিলাম ভি কে, উল্টা করে দিছি। আর এক্স নিলাম আই কে। তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে আর হচ্ছে এম, আরও তো ধ্রুবক, আরও তো ধ্রুবক। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, আবারও সেম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স অক্ষ বরাবর কাকে নিছি বলো এবার, এক্স অক্ষ বরাবর নিছি আই কে, উল্টা করে দিছি। ওয়াই অক্ষ বরাবর কাকে নিছি এবার, ভি কে, উল্টা করে দিছি। তাহলে এটা ভি বনাম আই গ্রাফ, এটা ভি আই গ্রাফ। ওটা ছিল আই ভি গ্রাফ, এটা ভি আই গ্রাফ। দুটা পার্থক্য দেখছো তো। এটা হচ্ছে ভি আই গ্রাফ। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স যেহেতু, তাহলে এটাও মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর এই গ্রাফের ঢাল কি নির্দেশ করবে বলো, আর নির্দেশ করবে। তাইলে কিসের জন্য এই গ্রাফ দুটো পড়লাম, যখন পরীক্ষা আসবে আই ভি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, পরিবাহিতা নির্দেশ করে, জি। আর ভিআই গ্রাফের ঢাল কি নির্দেশ করে, রোধ নির্দেশ করে। এগুলো তোমার অনেক ভালো পারতে হবে। তো তুমি এগুলো মুখস্থ কিছু না, তো মুখস্থ আমি তো লিখি নেই। ভি ইকুয়াল টু আই আর এর গ্রাফ এরকম হবে, ঢাল মুখস্থ কিছু নাই। ভি ইকুয়াল টু আই আর, এটা আমি ওয়াই নিছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, একদম সহজ। ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ভি, এক্স অক্ষে আই। আমি যখন দেখবো অপশনে ওয়াই এ ভি দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই সূত্র মিলাবো। আমি এই সূত্রটা লিখে মিলাবো কোনটা কোশ্চেন ওয়াই দেওয়া আছে, কোনটা কোশ্চেন এক্স দেওয়া আছে, মিলাবো। মিলাই দেখবো ওইখানে ঢালকে, মানে কোশ্চেনে যেটা ওয়াই অক্ষে দেওয়া আছে সেটাকে মনে মনে এখানে ওয়াই ধরবো, কোশ্চেনে যেটা এক্স অক্ষে দেওয়া আছে সেটাকে মনে মনে এক্স ধরবো, বাকিটা এম, বাকিটা তাহলে ঢাল। ঠিক আছে, এই দুটা গ্রাফ খুবই 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 ভালো মতো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে যারা সেকেন্ড ইয়ার আছো তারা, আমার ক্লাস যারা করছো, তোমাদেরকে এগুলো ভালো মতো শেখানো হয়েছে। তা তোমাদের কাছে আমি কোয়াইট শিওর এগুলা কোনো ব্যাপারই না। কারণ এগুলো আমার না দেখাইলে হয়তো তোমরা নিজেরাও করতে পারতো, কারণ তোমাদেরকে গ্রাফের আলাদা ক্লাস নেওয়া হয়েছে। আর যারা নতুন আছো, একদম নতুন ভিডিও দেখতেছো, তাদের একটু কষ্ট হইতে পারে, কারণ তারা এই ক্লাসগুলো করো নাই। নর্মালি আমি কার্ভ ট্রেসিং এর ক্লাস করাইনি, মানে গ্রাফ আকার ক্লাস করাই নিছি। তো তারপর চেষ্টা করো যতটুকু বুঝতে পারো, পরবর্তীতে হয়তো তোমরাও করবা। বললে আমি তোমাদের এগুলো যখন দেখাই দিব যে ওয়াই ইকুয়াল টু এম এক্স বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি গ্রাফ কিভাবে হয়, তখন এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না, ইজি হবে, ইজি। ঠিক আছে, বাট আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা, তারা খুব ইজিলি হয়তো বুঝতে পারতেছো কি হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমি মুছে দিলাম। আমরা টপিক 1 এখনো শেষ হয় নাই, আমরা রোধ, পরিবাহিতা, তড়িৎ প্রবাহ, এগুলো সংজ্ঞা টঙ্গা এগুলো পড়বো। ঠিক আছে, ওকে। তো টপিক 1 এ আর তিনটা জিনিস আমরা পড়বো। সেই তিনটা জিনিস হচ্ছে তড়িৎ প্রবাহ, দেন হচ্ছে বা তড়িৎ আধান, যেটাকে মানে আধান প্রবাহ, এগুলা সম্পর্কে, রোধ আর পরিবাহিতা সংজ্ঞাগুলা, এককগুলা কি হবে, তাদের সূত্রগুলা কি হইতে পারে, এই জিনিসগুলো একটু দেখবো। বা কি কি আসতে পারে। আমি বলছি তোমাদের একটা কমপ্লিট নোট থাকবে, তুমি লেকচার নোট করলে তোমার পুরো নোটটা হয়ে যাবে চ্যাপ্টারে। ঠিক আছে, তো আমাদের পরের যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, আচ্ছা। তড়িৎ প্রবাহ মানে আধানের প্রবাহ। আধান যখন পরিবহন হয় তখনই সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি, এটা আমরা ভালো মতো জানি, 9-10 পড়ে আসছি। চার্জ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ, রাইট। আচ্ছা,
তো সংজ্ঞাটা কিভাবে বলবো তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা হবে কোনো পরিবাহীর ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ বলা হয়। একক সময়ে যে পরিমাণ আধান পরিবহন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এক সেকেন্ডে কয়টা আধান গেল, আধান মানে তো জানো এটা পজিটিভ হোল অথবা ইলেকট্রন, 19 এ শিখে আসছো। এক সেকেন্ডে একটা পরিবাহীর এক জায়গা থেকে আরেক জায়গায় কতটুকু আধান গেল, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে সংখ্যাটা কি হবে বলো তো, কুইক লিখে বলো। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান পরিবহন হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ বলে। সো এক সেকেন্ডে যতটুকু আধান যাচ্ছে এটাকে তড়িৎ প্রবাহ বলে। এই তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা। তোমরা এটাও জানো যে আমরা আই দ্বারা প্রকাশ করি তড়িৎ প্রবাহ, 19 এ শিখে আসছো। ওকে, তো আমরা একটু এটার ম্যাথমেটিক্যাল পোর্শনে যাব। সে ধরো এটা একটা তারের ক্রস সেকশন, এটা তার আমি কাটছি, তারটা কেটে দিচ্ছি, তারের ক্রস সেকশন, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি মাইপা দেখলাম এটা কারেন্ট যাচ্ছে, মানে কি এখানে আধান প্রবাহ হচ্ছে। আমি টি সেকেন্ড সময় নিলাম ঘড়ি ধইরা, টি সেকেন্ড 10 সেকেন্ড হতে পারে, 12 সেকেন্ড হতে পারে, 13 সেকেন্ড হতে পারে। আমি ঘড়ি ধরে টি সেকেন্ড সময় দেখলাম কতটুকু আধান যাচ্ছে। তো ধরো আমি পাইলাম টি সেকেন্ডে কিউ কুলম আধান যাচ্ছে। আধান মানে তোমরা পড়ে আসছো স্থিতিতে, আধান মানে কুলম, আধান মানে এক কুলম, ঠিক আছে। তো ধরো তুমি এই তারের মধ্যে দিয়ে মাইপা দেখলা টি সেকেন্ড সময়ে প্রবাহিত আধান কিউ কুলম। তুমি দেখলা টি সেকেন্ডে কিউ কুলম আধান প্রবাহিত হচ্ছে। তা তুমি বলো সংজ্ঞা অনুযায়ী আমার কি বলছে, এক সেকেন্ডে যতটুকু আধান প্রবাহিত হয়, তাহলে এক সেকেন্ড সময়ে প্রবাহিত আধান কত হইতেছে, এই তারে কিউ বাই টি কুলম। আর সংজ্ঞা অনুযায়ী এক সেকেন্ডে যতটুকু প্রবাহিত হয় এটারই কি বলে, আই। তাহলে এই যে আই এর সূত্র পাইলাম আমরা, আই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বলো, কিউ বাই টি। আই ইকুয়াল টু কি পাচ্ছি বলো, কিউ বাই টি। অনেকে এগুলো ভুল লেখে, কি লিখে রাখে জানো, কিউ ইন্টু টি। একটু মনে করে দেখো, এক সেকেন্ড আমার সংজ্ঞা ভালো পারলে, নোট খাতায় রাখলে, বারবার দেখলে এগুলো মনে থাকে। কিন্তু আমরা না এই ছোট ছোট জিনিসগুলো ইগনোর করি, ভাবি এগুলো আমার পড়ার দরকার নেই, এগুলো আমি পারবো, আরে জানি, কিন্তু এই ছোট সূত্রই ভুল করে রাখছি, ভুলে গেছি। তো এই কারণে এই জিনিসগুলো আমাদের শিখতে হয়। যেহেতু তোমরা 19 আধান মাধান সম্পর্কে ধারণা আছে, ওগুলোর ব্যাপারে পেঁচার করার দরকার নেই আমাদের, বাট একটা সূত্রটা তো শিখতে হবে, যত সহজ সূত্র হোক। আই ইকুয়াল টু কি, কিউ বাই টি। সূত্রটাকে আমরা আরেকটু সম্প্রসারণ করব। এই কিউ মানে কি, আধান হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তো ধরো পরিবাহীর মধ্যে দিয়ে একটা ইলেকট্রন গেলে কত কুলম আধান যায় বলো, ই কুলম আধান যায়। এটা আমি একটু পাশে লিখি, এখানে এমনি লিখি, তোমাদের নোট খাতায় তোলা দরকার নেই, জাস্ট এমনি লিখি। একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রন যায়, তুমি বলো ই কুলম আধান, এটা বলো না, ই কুলম আধান গেছে 1.6 × 10⁻⁻19 কুলম। মনে করে দেখবে একটা ইলেকট্রনের আধান এত কুলম, 1.6 × 10⁻⁻19 কুলম। যদি দুইটা ইলেকট্রন যায় তো তুমি কি বলবা, 2 কুলম আধান গেছে, বলবা না? যদি তিনটা ইলেকট্রন যায় তুমি কি বলবা, 3 কুলম ইলেকট্রন আধান গেছে। যদি 4টা ইলেকট্রন যায় তুমি বলবা 4 কুলম আধান গেছে। এখন ধরো এখান দিয়ে n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়েছে, এখানে n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়েছে। ইলেকট্রনের সংখ্যা এই টি সেকেন্ডে ধরো n পরিমাণ ইলেকট্রন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে। n পরিমাণ ইলেকট্রন যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় টি সেকেন্ডে, তাইলে এই কিউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, n ই না। তিনটা গেলে যদি তুমি 3 × e বলো, তাহলে n সংখ্যক গেলে কত বলবা, n × e। তাহলে এই কিউ কে আমরা সম্প্রসারণ করে কি লিখতে পারি জানো,
I is equal to n e by t। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, n e by t, যেখানে n হচ্ছে t সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, n হচ্ছে t সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, n হচ্ছে t সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, e হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম। ঠিক আছে, কারণ এটা ফিক্সড। তাহলে আধানের পরিমাণকে আমরা কি বলতে পারি? অলওয়েজ n ইনটু e। আধানের পরিমাণকে কি বলতে পারি? n ইনটু e। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে বইটাও ম্যাথ আসছে, ঠিক আছে, অনেক হাই লেভেলও ম্যাথ আসছে, এটা প্রচন্ড লাগে। i is equal to n e by t, ছোট সূত্র বাট প্রয়োজন হবে অনেক। এখন আমরা তড়িৎ প্রবাহের শেষ দিকে চলে আসছি। এখন লাগবে আমার তড়িৎ প্রবাহের একক। তো একক বলা কোনো ব্যাপারই না, তোমরা বুঝতেছো কুলম পার সেকেন্ড। তাহলে আমরা এই পাশে যদি একটু লিখি একক, একক হবে কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। অর এটাকে আমরা শর্টকাটে বলি অ্যাম্পিয়ার, এ। এটাকে আমরা শর্টকাটে বলি কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 সেকেন্ডে কত কুলম। তাহলে কেউ যদি বলে 1 অ্যাম্পিয়ার মানে কি, তাহলে কি বলবা? কোনো পরিবাহীতে 1 সেকেন্ডে 1 কুলম আধান গেলে সেই পরিবাহীর প্রবাহ 1 অ্যাম্পিয়ার। যদি বলি 10 অ্যাম্পিয়ার মানে কি? 1 সেকেন্ডে 10 কুলম আধান গেলে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। কেউ যদি বলে 2 অ্যাম্পিয়ার মানে কি? 1 সেকেন্ডে 2 কুলম আধান গেলে সেটাকে বলি আমরা 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো দেখো বুঝছো কিনা, এটা মুছে দেব, তোমরা লিখতে চাইলে পজ করে লিখে নিও, ঠিক আছে। তো দেখো বুঝছো কিনা, আমাদের তড়িৎ প্রবাহ ডান। আমরা এরপর যাবো হচ্ছে রোধে, ঠিক আছে। আমরা মুছে দেই, আমরা এরপর রোধ করবো। ওকে, ওকে, রোধ, ঠিক আছে। তো রোধ মানে তোমরা সবাই জানো, রোধ মানে তোমরা এটা জানো যে বাধার পরিমাণকে আমরা রোধ বলতেছি নর্মালি, ঠিক আছে। যে রোধ আসলে কি, সো খুবই খুবই ভালো মতো দেখো, আমরা একটু পরে রোধ বাড়লে কমে কিভাবে কিভাবে কাজ করে এগুলো দেখবো। বাট আপাতত আমরা যেটা জানি রোধ মানে কি সেটা দিয়ে আমরা পড়বো। আমরা রোধ মানে জানি ইলেকট্রন যখন বা তড়িৎ প্রবাহ হওয়ার সময় পরিবাহীর মধ্যে বাধার সৃষ্টি হয়, ইলেকট্রনগুলো একটু বাধাপ্রাপ্ত হয়। কিভাবে বাধাপ্রাপ্ত হয় এটা একটু পরে দেখবো, আমরা সম্পর্ক দেখবো আমরা একটু পরে। বাট আপাতত আমরা একটু জানি যে যখন তড়িৎ প্রবাহ হয় তখন একটা বাধার সৃষ্টি হয়, এই বাধার পরিমাণটাকে আমরা কি বলতেছি? ওই পরিবাহীর রোধ। তাহলে আমরা কি লিখতে পারি রোধের সংজ্ঞাটা? তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময় কোনো পরিবাহীতে, কোনো পরিবাহীতে প্রবাহ যে বাধার সম্মুখীন হয়, সম্মুখীন হয় তাকে ওই পরিবাহীর রোধ বলে, ঠিক আছে। প্রবাহ যেই বাধার সম্মুখীন হয় তাকে ওই পরিবাহীর আমরা কি বলতেছি? রোধ। একে প্রকাশ করা হয় আর দ্বারা, আর দ্বারা প্রকাশ করা হয়। রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা, ঠিক আছে। তো রোধ সম্পর্কে বলার তেমন কিছুই নাই, কারণ রোধ নিয়ে আমরা পরবর্তীতে অনেক কিছু পড়বো। বাট তারপর আমরা এখানে একটু রোধের সূত্র বা কিছু এগুলো দেখে যাব, ঠিক আছে। তো অলরেডি আমরা একটু আগে দেখে আসছি রোধ আসছে কই থেকে? ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র থেকে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? ওহমের সূত্র থেকে পাচ্ছি, ওহমের সূত্র থেকে পাই আমরা, বলো কি পাই? ওহমের সূত্র থেকে পাই ভি ইজ ইকুয়াল টু আই আর। দ্যাট মিনস আমরা রোধ ইকুয়াল টু কি পাচ্ছি? ভি বাই আই। এটা তার রোধের সূত্র নরমালি ওহমের সূত্র থেকে ডেভেলপ হয়ে গেছে। আর ইজ ইকুয়াল টু কি আসতেছে বলো? ভি বাই আই। আর ইজ ইকুয়াল টু কি আসতেছে? ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা এককটা পাচ্ছি, তাহলে কি পাচ্ছি একক বলো তো? ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটা আসছে একক।
যাকে আমরা শর্টকাটে বলতেছি ওহম, ওহম, ঠিক আছে। তাহলে যাকে আমরা শর্টকাটে বলতেছি ওহম 19 এ শিখছো। বাট দেখো এটাও সঠিক উত্তর, কিন্তু এগুলো কিন্তু বহুপদী এমসিকিউ থাকবে। রোধের একক নিচের কোনটা? ভোল্ট পার এম্পিয়ারও কিন্তু রোধের একক, ভোল্ট পার এম্পিয়ারও রোধের একক, বাট এটাকে আমরা বলি নর্মালি ওহম, ঠিক আছে। তো এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কোনো পরিবাহীর রোধ 10 ওহম বলতে কি বোঝায়, 1 ওহম বলতে কি বোঝায়? তাহলে বলো তো 1 ওহম বলতে কি বোঝায়? 1 ওহম বলতে বোঝায় হচ্ছে কোন পরিবাহী রোধ 1 ওহম দিয়ে বোঝায় হচ্ছে কোন ওই পরিবাহীতে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয় তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 1 ভোল্ট। বা তুমি এইভাবেও বলতে পারো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যখন 1 ভোল্ট, আর তখন যদি কারেন্ট প্রবাহ হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত? 1 ওহম। এই যে সংজ্ঞা থেকে, এই যে সূত্র থেকে পাচ্ছি। তাহলে কোন পরিবাহী, আমি একটু লিখি, ধরো 10 ওহম দিছে তোমাকে পরীক্ষায়, বলছে 10 ওহমের সংজ্ঞা লিখতে, বলো তো কি লিখবা? নিজে নিজে লেখো, নিজে নিজে লেখা যায়। কোন পরিবাহীর, কোন পরিবাহী পরিবাহীর মধ্যে প্রবাহিত বিদ্যুৎ যদি 1 অ্যাম্পিয়ার হয় এবং ওই পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট হলে ওই পরিবাহীর রোধকে 10 ওহম রোধ বলা হয়। তাহলে আমরা বলতে পারতেছি যদি আমি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হয় একটা তারের মধ্যে দিয়ে, দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি 10 ওহম রোধ আছে এটার মধ্যে। বিভব পার্থক্য 10 ভোল্ট, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, রোধ হবে কত? তুমি দেখো, এটা যদি 1 হয়, এটা যদি 10 হয়, রোধ তো 10 ওহম হবে, বুঝেই যাচ্ছে। এগুলো একদম ইজি, যে সূত্রটা পারলেই হয়, ফিজিক্স মানে সূত্র পারলেই হয়, তারপর তুমি নিজে নিজে সংজ্ঞাও লিখতে পারবো, কোনো প্রবলেম নেই। তো আপাতত আমরা রোধের মধ্যে একটু কি পড়বো, রোধের সংজ্ঞাটা, সূত্র আর এককটা দেখছি আমরা জাস্ট। আমরা টপিক 2 এ রোধ নিয়ে অনেক আলোচনা করব, তো আপাতত টপিক 1 এ আমরা এতটুকুই পড়বো, ঠিক আছে। ওকে, আমরা টপিক 1 এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পরিবাহিতা। আমরা পরিবাহিতে চলে যাই। আচ্ছা, এটা তো তোমরা কিন্তু অলরেডি শিখছি, রোধ আমরা কোন গ্রাফের থেকে পাইছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রোধ আমরা পাইছি ভিআই গ্রাফ থেকে, ভিআই গ্রাফ থেকে। ওয়াই অক্ষে যাবে ভি, এক্স অক্ষে যাবে আই, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু এম এক্স এখান থেকে আসছে, বাট এটা মাথায় রেখো, এর আগেও দেখাইছি, বাট আবারও বলে দিলাম। আমাদের পরের যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পরিবাহিতা। তোমরা, আবারও বলছি, ক্লাস করেই কিন্তু শেষ না, ক্লাস থেকে কিছুই শেখা হবে না। তুমি ক্লাস থেকে আগে আইডিয়া নিবা সবকিছু, তুমি একটা সুন্দর নোট করবা, দেন নিজের নোট খাতাটা খুব মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, ওইটা মাথায় রাখো। আমার ক্লাসের চেহারা না, তুমি তোমার নোট খাতার চেহারাটা মাথায় রাখো, এত পারফেক্টলি নোট রাখো, ওই নোটটা ভালো মতো বোঝার ট্রাই করো, দেখবা তুমি অনেক ভালো পারো তোমার মেইন পরীক্ষায়। এটাই হচ্ছে ভালোদের মূল বৈশিষ্ট্য, ওরা নিজেদেরকে অনেক প্রায়োরিটি দিয়ে পড়ে, নিজের পড়াটাকে নিজে নিজে বুঝে অনেক কিছু, ঠিক আছে। আমার কাজ হচ্ছে তোমাকে জাস্ট গুছায় দেওয়া, আমি সেটা গুছাই দিচ্ছি, তুমি এখন পড়বা, ঠিক আছে। তুমি এইটা পড়ে, এগুলো পড়ে বই রিডিং এ যাবা, বই রিডিং পড়ে ওইখান থেকে কোনো তথ্য লাগলে তথ্য নিবা, ওটা নোট খাতায় লেখা লাগবে না। নোটের মধ্যে তোমার জাস্ট স্ট্রাকচারটা তৈরি করতে হয় চ্যাপ্টারে, তারপর তুমি বইয়ের অঙ্ক করবা, বই রিডিং করবা, দেখবো অনেক ভালো পারতেছো। সো আমরা পরের যে টিয়াটা পড়বো সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা সংজ্ঞার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে সংজ্ঞাতে, তড়িৎ পরিবাহিতা কাকে বলে, ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট, তো এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, কোন পরিবাহীর মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা, কোন পরিবাহীর মধ্যে, কোন পরিবাহীর দুই প্রান্তে, এইভাবে লেখো, কোন পরিবাহীর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য, একক বিভব পার্থক্যের জন্য, কোন পরিবাহীর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য যত বা যে পরিমাণ একক বিভব পার্থক্য, যদি দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য রাখো 1 ভোল্ট, ওই যে দুইটা গোলকের কথা বলছিলাম শুরুতে, এই দুইটা গোলকের মধ্যে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট থাকে, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ যাবে সেটাই হচ্ছে পরিবাহিতা, ওটাই হচ্ছে পরিবাহিতা, ওই পরিবহনের পরিবাহিতা, ঠিক আছে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি থাকে 1 ভোল্ট, তখন যে পরিমাণ বিদ্যুৎ পরিবহন হবে
যে পরিমাণ বিদ্যুৎ পরিবহন হবে তা ওই পরিবাহীর পরিবাহিতা নির্দেশ করে। তাহলে দুই প্রান্তে একক বিভব, তার মানে বোঝা যাচ্ছে একক বিভব পার্থক্যে যত বেশি বিদ্যুৎ পরিবহন করবে পরিবাহিতা তত বেশি। আমরা পরিবাহিতা মানেই জানি বেশি বেশি বিদ্যুৎ, পরিবাহিতা মানেই জানি কি বেশি বেশি বিদ্যুৎ। একক বিদ্যুৎ বিভব পার্থক্য যত বেশি বিদ্যুৎ পরিবহন হবে ওইটাই হবে পরিবাহিতা, ঠিক আছে। তাহলে পরিবাহিতাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এটা আমরা ভালো মতো জানি, জি দ্বারা প্রকাশ, জি দ্বারা প্রকাশ। ওকে, তো জি সমান সমান আমরা পরিচিতি কই থেকে, ওই ওহমের সূত্র থেকে পাইছিলাম। মনে করে দেখো, তোমরা যদি মনে রাখো, ও ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই, আর এর বদলে লেখা যে 1/g, তাহলে জি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, I/v। এটাই শিখছিলাম আমরা, রাইট, যে পরিবাহিতা হচ্ছে I/v, শুরুতেই শিখছি একদম। দেখো তোমাদের জি ইজ ইকুয়াল টু হচ্ছে I/v। সংজ্ঞার সাথে একটু মিলাও তো, সংজ্ঞার সাথে একটু মিলাও, খেয়াল করো তো। একক বিভব পার্থক্যে, তার মানে ভি এর মান যদি 1 হয়, এটার মান যদি 1 হয়, তাহলে যে আই যাবে সেটাই জি। এটা যদি 1 হয় তাহলে আই ইকুয়াল টু জি না। এটা যদি 1 হয়, বিভবের মান যদি 1 হয়, তাহলে যে আই যাবে সেটাই কি জি, কারণ এটা 1 হয়ে গেলে আই ইকুয়াল টু জি। খেয়াল করো, এইটাই তো লিখছেন, একক বিভব পার্থক্যে যে বিদ্যুৎ পরিমাণ হবে সেটাই পরিবাহিতা। দেখো মিলাও, তাহলে কোন পরিবাহীর একক বিভব পার্থক্যের জন্য এটার মান যদি 1 হয়, তাহলে যে আই যাবে সেই আই কি, জি। ঠিক আছে, সংজ্ঞা সূত্র থেকে আমরা সংজ্ঞাটা লিখছি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে জি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, I/v। এখন এখান থেকে আমরা এককটা দেখবো, তোমরাই বলো আমাকে এককটা কি, নিজে নিজেই বলতে পারবা। আয়ের একক কি, অ্যাম্পিয়ার, ভি এর একক কি, ভোল্ট, তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট। এটা ওহমের উল্টা না, তাহলে এটাকে বলা হয় আবার ওহম ইনভার্স ওয়ান। এই ওহম ইনভার্স ওয়ান রে আবার শর্টকাট আমরা কি লিখি জানো, শর্টকাটে লিখি হচ্ছে মোহ, MHO, মোহ। এটা এটা কিন্তু মোহই বলে, MHO, এই যে উল্টা দেখো, MHO উল্টা, এটা মোহ লেখা যায়, মোহ, এটাও পরিবাহিতার একক, মোহ। ঠিক আছে, এটা আরো একটা একক আছে, এই মোহকে শর্টকাটে আমরা বলতে পারি সিমেন্স। এটা তোমরা 9-10 শিখছো হয়তো। সো দেখো কয়টা একক, এগুলো সব সঠিক, এগুলো সবই সঠিক একক, ঠিক আছে। তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট, ওহম ইনভার্স ওয়ান, অর সিমেন্স, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সবই পরিবাহিতার একক, তোমরা ম্যাথে গেলে এগুলো পাবা, এগুলো সম্পর্ক পাবা, ওগুলো পরের হিসাব, তোমরা আগে শিখো এককটা কি। ঠিক আছে, তাহলে পরিবাহিতার একক হচ্ছে এটা 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 আর এটা। তো পরিবাহিত আমরা শিখলাম। এখন এখান থেকে একটা সংজ্ঞা আসে প্রচুর পরীক্ষায়, যে 1 সিমেন্স বলতে কি বোঝায়, 10 সিমেন্স বলতে কি বোঝায়, বলো 1 সিমেন্সের সংজ্ঞা কি হবে, নিজে নিজে বলো 1 সিমেন্সের সংজ্ঞা কি হবে বলো। এই যে কোন পরিবাহীর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হয়, তাহলে ওই পরিবাহীর পরিবাহিতা হচ্ছে 1 সিমেন্স। যদি বলো 10 সিমেন্স, একক বিভব পার্থক্যে যদি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হয়, তাহলে সেটা 10 সিমেন্স। 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট বিভব পার্থক্য যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে 1 সিমেন্স। আর যদি 1 অ্যাম্পিয়ার বিভব পার্থক্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, 10 সিমেন্স। 100 সিমেন্স কত, 1 ভোল্ট বিভব পার্থক্যে 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হবে, তাহলে এটা 100 সিমেন্স। তাহলে 1 সিমেন্সের সংজ্ঞাটা কি দাঁড়াবে বলো, কোন পরিবাহী, এই যে এটাই 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 এটাই, কোন পরিবাহীর, আমি লিখে দেখি, কোন পরিবাহীর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য, একক বিভব পার্থক্যের জন্য যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হয়, তবে ওই পরিবাহীর পরিবাহিতাকে 1 সিমেন্স বলা হয়, 1 সিমেন্স বলা হয়। হাতে লাগে একটু খারাপ, যদি না বুঝো লেখো, আমাকে বইলো কোথায় বুঝো নাই, ঠিক আছে, গ্রুপ তো আছে আমাদের ওইখানে বইলো, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝবে, এটা নিজে নিজেই লেখা যায়। সো বুঝছো পরিবাহিতা, ওকে। সো আমাদের টপিক 1 থিওরি ডান। তো আমি তোমাকে টপিক 1-এ একটা অঙ্ক দিব, এই অঙ্কটা তোমরা একটু করবা, ঠিক আছে। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে ম্যাথটা, দেন আমরা টপিক 2-তে চলে যাবো। টপিক 1-এ অঙ্ক নাই নরমালি, তারপরেও এমসিকিউর জন্য 2-একটা অঙ্ক লাগবে।
তো অঙ্ক দিচ্ছি, তোমরা আগে তোলো এটা, অঙ্কটা দিলে ওটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, দেন আমরা টপিক 2 এ চলে যাব। ঠিক আছে, মোট 16টা টপিক আছে, আজকে চেষ্টা করবো টপিক 2 এর থিওরিটা শেষ করে রাখা, নেক্সট দিন থেকে টপিক 2 এর ম্যাথগুলো দেখা। ঠিক আছে, তো এটা একটু তোলো। ওকে, সো ম্যাথটা হচ্ছে এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এই তারের মধ্যে দিয়ে 20 সেকেন্ড সময়ে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 20 সংখ্যক, 5 না, সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এই তারের মধ্যে দিয়ে 20 সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তারটির দুই প্রান্তে বিভব পার্থক্য 220 ভোল্ট। 1 নম্বর কোশ্চেন, প্রবাহিত তড়িৎ আধান কত? প্রবাহিত তড়িৎ আধান কত? প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? একটা তড়িৎ আধান কত, একটা প্রবাহ কত, দ্যাট মিন্স এটা কিউ, এটা আই। তোমরা থিওরি দেখবা ভালো মতো, তোমরা পড়তে পারবে এই অঙ্ক। ঠিক আছে, ওকে, দেন পরিবাহীর রোধ এবং পরিবাহিতা কত? ছোট অঙ্ক, বাট নোট খাতা রাখলে একটু দেখা হবে, ছোট বলে একটু দেখা হবে। সো 3টা অঙ্ক হয়। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ 1, তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, নিজে নিজে করা ট্রাই করবা, আমি গ্রুপে উত্তর দেখবো না, কোনো সমস্যা নাই। তো তোমরা একটু দেখো। ওকে, সো আমাদের টপিক 1 ডান। তোমরা একটু পজ করে ভিডিও এটা ছবিটা তুলে নাও বা লিখে নাও খাতার মধ্যে। ওকে, আচ্ছা, আমি প্রথম দিকে ভিডিও করতেছি, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে একটু বইলো কমেন্টে বা গ্রুপে বইলো, তাইলে হবে। ঠিক আছে, কারণ স্বাভাবিকভাবেই লিখতে গেলে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সবাই সামনে থাকলে বলে দেয় যে স্যার এটা ভুল লিখছেন, আপনি জায়গায় একটু ঠিক করে নেন। মানে থিওরি ভুল নাই, বাট এই যে অঙ্কের যখন করি হিসাবে ভুল থাকতে পারে। ঠিক আছে, একটু মাথায় রেখো। ওকে, টপিক 2। সো আমরা টপিক 2 এ চলে যাই। খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমাদের ইশাক স্যারের বই যারা পড়ো, ইশাক স্যারের বইয়ে টপিক 2 থেকেই চ্যাপ্টারটা শুরু হয়েছে। টপিক 1টা ইশাক স্যারের বইয়ে নাই, আছে আর কি, পরে অল্প আছে, বাট টপিক 2 থেকেই চ্যাপ্টারটা শুরু হয়েছে। তো টপিক 2টা কি? টপিক 2টা হচ্ছে তাপমাত্রার সাথে রোধের পরিবর্তন। তাপমাত্রার সাথে রোধের পরিবর্তন, তাপমাত্রার সাথে রোধ কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমাদের টপিক 2। তো আমি তোমাদের একটু আগে বলতেছিলাম রোধ কিভাবে হয়, কি হয় না হয়, রোধ নিয়ে আমরা অনেক আলোচনা করবো। তো টপিক 2 মেনলি আমরা আলোচনাটা করবো। সো খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে। ঠিক আছে, টপিক 2টা, ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। ওকে, দেখেন আমাদের কি হয়, কপারের একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, রাইট? কপারের তারের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, আমরা জানি ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রনের প্রবাহ হয়, রাইট?
ওদের সর্বশেষ কক্ষপথে সিঙ্গেল ইলেকট্রন থাকে, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথ। বাট এই ইলেকট্রন গুলা বা কপারের যে ইলেকট্রন গুলা বা সলিড যে পরমাণু অণুগুলা, তুমি আমাকে বলো কঠিন পদার্থের অণুগুলা কি এক জায়গায় স্থির হয়ে বসে থাকে? না। আমরা জানি কঠিন পদার্থের অণুগুলা যেখানে আছে সেই জায়গায় অণুগুলা ভাইব্রেট করতে থাকে, একটা কম্পাঙ্ক নিয়ে একটা বিস্তার নিয়ে ভাইব্রেট করতে থাকে। সে ধরো ধরো এগুলো সব কপারের অণু, খুব মনোযোগ দিয়ে দেখো, এগুলো সব কপারের অণু, সব কপারের অণু পাশাপাশি আছে। এগুলো কিন্তু এইভাবে স্থির থাকে না। এই কপারের অণুগুলো অলওয়েজ ভাইব্রেট করতে থাকে, একটা বিস্তার নিয়ে ভাইব্রেট করতে থাকে, স্পন্দিত হইতে থাকে অলওয়েজ। তার মানে ধরো এটা যদি এরকম স্পন্দন হয়, এটা এদিকে একটু স্পন্দন হয়, এটা এদিকে হয়, তারপর ধরো এটা আবার একটু হয়, এটা আবার একটু হয়, এটা এদিকে হয়, এটা এদিকে হয়, এটা এদিকে হয়, এরকম করে করে স্পন্দিত হইতে থাকে অণুগুলো। এমন ছিল মানে স্পন্দিত হইতে থাকে, নড়তে থাকে এরকম, নড়তে থাকে এরকম, ঠিক আছে, জাস্ট লাইক ঢেউয়ের মতো এরা এরা কাঁপতে থাকে এক জায়গায়, তারা একটা বিস্তারে স্পন্দিত হয়। এর ব্যাখ্যাটা বই খুব সুন্দর করে লেখা আছে, বিশেষ করে সেলুসারের বই এটা ব্যাখ্যা অনেক সুন্দর করে লেখা আছে। বাট তোমরা যে বুঝো জিনিসটা কি হয়, কপারের পরমাণুগুলা বা পরিবাহীর পরমাণুগুলা এরকম স্পন্দিত হইতে থাকে। এই স্পন্দনের মধ্যে দিয়ে যখন কোনো ইলেকট্রন প্রবাহিত হয়, এই ইলেকট্রন যখন প্রবাহিত হইতে নেয়, তুমি বলো, তুমি এই ফ্লোরে হাঁটবা, তুমি যে ফ্লোর, তোমার বাসার যে ফ্লোরের কথা চিন্তা করো, তোমার ফ্লোর তো এখন স্থির। তোমার বললাম এক মাথা থেকে রুমের আরেক মাথা হাইটা যাও, তুমি ইজিলি হাইটা যাচ্ছ। বাট চিন্তা করো ভূমিকম্প হচ্ছে, কাঁপতেছে, তোমার ফ্লোর আপ ডাউন করতেছে, তোমার বললাম এক মাথা থেকে আরেক মাথা হাইটা যাও, তুমি কিন্তু বাধা যাইতে পারবা হয়তো, কিন্তু তোমার কিন্তু কষ্ট হবে, তুমি বাধার সম্মুখীন হবা, তোমার বেশি পরিশ্রম করতে হবে, রাইট? এটা যদি কম্পন আরো বাইরা যায়, ফ্লোর যদি দেখো উপর নিচ হইতেছে উপর নিচ হইতেছে, তুমি হাইটা যাইতে পারো কিন্তু পড়ে যাও বারবার, প্রচন্ড বেশি বাধার সম্মুখীন হবা। তুমি চিন্তা করে দেখো, কম্পনরত কোনো জিনিসের মধ্যে দিয়ে তোমাকে হাইটে যেতে বললাম, তুমি কিন্তু বেশি বাধার সম্মুখীন হবা। সেম ইলেকট্রন যখন এই দিক দিয়ে প্রবাহিত হয়, এই অণুগুলোর সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়, ঘর্ষণ সৃষ্টি হয়, তাপ সৃষ্টি হয়, তার মানে তার শক্তি নষ্ট হয়, এবং এখানেই সে বাধার সম্মুখীন হয়। আর এই বাধাটাকে বলতেছি আমরা কি? রোধ। এই বাধাটাই হচ্ছে আমাদের রোধ। তোমরা দেখো বুঝতে পারছো কিনা জিনিসটা? এখন রোধ মানে কি? ইলেকট্রন যখন সুন্দর করে প্রবাহ হচ্ছে, প্রবাহের মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে সে প্রবাহ হচ্ছে, সেই পদার্থের অণুগুলো কম্পনরত অবস্থায় আছে, তার কারণে ইলেকট্রন ওইখানে সংঘর্ষে লিপ্ত হয়, প্রায় সংঘর্ষ যাইতে পারে বাট সংঘর্ষে লিপ্ত হয়, তখন সে কিছুটা শক্তি নষ্ট হয় তার। আর এই যে সংঘর্ষের পরিমাণে যে বাধার সম্মুখীন হয়, বাধার পরিমাণটাকে আমরা কি বলছি? রোধ। বাধার পরিমাণটাকে একটা টার্ম দিয়ে প্রকাশ করছি, রোধ। রোধ বেশি, বাধার পরিমাণ বেশি, রোধ কম, বাধার পরিমাণ কম। তো এটা আমরা বুঝলাম রোধ মানে কি, রোধ কিভাবে কাজ করতেছে। বাট এখন আসতেছে তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনটা কেমন। একটু মনোযোগ দিয়ে দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে, এখন তোমরা ইজিলি রিলেট করতে পারবা, তাপমাত্রা বৃদ্ধি পেলে তুমিই বলো, তুমি শিখছো তাপমাত্রা বৃদ্ধি পেলে সলিডের কম্পন বৃদ্ধি পায়, এটা শিখছো কোথায়? আদর্শ গ্যাস চ্যাপ্টারে শুনছো তোমরা। তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলা ছোটাছুটি বেশি, মানে গতিশক্তি বেড়ে যায় অণুগুলার, গ্যাসের অণুর ক্ষেত্রে সলিডের অণুগুলার কম্পন বৃদ্ধি পাইতে থাকে, কম্পন বাড়তে থাকে, কম্পনের বিস্তার বাড়তে থাকবে। এটা আর এরকম থাকবে না, এই একই জিনিসগুলা তাপমাত্রা বৃদ্ধি পেলে, একই অণুগুলা, ঠিক আছে, দেখো এই একই অণুগুলা তখন তাদের কম্পনের বিস্তার বৃদ্ধি পাবে, দেখা যাবে আগের চেয়ে আরো বড় বড় কম্পন নিয়ে এসে কম্পিত হচ্ছে, আগের চেয়ে আরো বড় বড় কম্পন নিয়ে এসে কম্পিত হচ্ছে, কম্পনের বিস্তার বৃদ্ধি পাবে। দেখছো আগের কম্পনের বিস্তার যতটুকু ছিল, এখন কম্পনের বিস্তার অনেক বেশি। ওই যে জাস্ট লাইক বললাম, মানে ভূমিকম্প হয়েছে বা 3 রিক্টার স্কেলে, তুমি টেরই পাও না ভূমিকম্প হয়েছে, কাঁপছে, বা জোরে জোরে ভূমিকম্প হয়েছে, তার কিন্তু অনেক কাঁপবে পাকা। যদি কম্পনের বিস্তার বৃদ্ধি পাবে, তা তাপমাত্রা বৃদ্ধি পেলে কম্পনের বিস্তার বৃদ্ধি পায়। এখন তুমিই বলো, কম্পনের বিস্তার বাইরে গেছে, তোমার ফ্লোর দ্রুত কাঁপাকাঁপি করতেছে, অনেক উঁচা নিচা হইতেছে, তুমি তো আরো বেশি বাধার সম্মুখীন হবে ভাই, তোমার যাইতে অনেক কষ্ট হবে। তার মানে তোমার রোধ কি পাবে? তুমি বলো, তোমার রোধ বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারতেছি তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের কি ঘটে? বৃদ্ধি ঘটে। তাহলে আমরা বলতে পারতেছি তাপমাত্রা বৃদ্ধি, এই চিহ্ন দিয়ে বুঝেছি আমি বৃদ্ধি পাইলে, বৃদ্ধি, রোধও তাইলে কি পাবে? বৃদ্ধি পাবে। এই চিহ্নটা দিয়ে আমি বৃদ্ধি বুঝাচ্ছি তোমাদের। তাহলে আমরা বুঝতেছি তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের মান বৃদ্ধি পায়। এটার ব্যাখ্যা ক্ষয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটার ব্যাখ্যা তোমরা
কই পাবো বলো, এটার ব্যাখ্যা পাবা ইশাক স্যারের বই পাবা, সেলু স্যারের বই পাবা, তপনের বইও পাইতে পারো। আমার ঠিক কিছুদিন আগে দেখা হয়েছে তাই আমার ঠিক খেয়াল নাই, বাট সেলু স্যারের বই আমি দেখছি, এটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। যে কোনো বইয়ে তুমি এটা পড়তে পারবো, দেখবে এগুলোই লেখা আছে। তবে সেলু স্যারের বইটা আমার কাছে ভালো মনে হয়েছে। তোমার কাছে বই না থাকলে কারো কাছ থেকে ছবি নিয়ে নাও, নোট খাতে তুলে নাও। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদের মান ন্যাচারালি বৃদ্ধি পায়। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ভাইয়া সব জায়গায় আছে, বাট তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ কি পায়? বৃদ্ধি পায়। বাধার পরিমাণ বাড়ে, তার মানে রোদ বৃদ্ধি পাবে তাপমাত্রা বাড়লে। ওকে, তাহলে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক পরিবর্তন কেমন? তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পায়। এখন তাইলে তোমরা বলতে পারো ভাইয়া টি প্রপোর্শনাল টু আর, বাট ভি যেরকম প্রপোর্শনাল টু আই, আই প্রপোর্শনাল টু ভি, ডিরেক্ট প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু তাপমাত্রা রোদের সাথে এরকম মানে তুমি ওরকম প্রপোর্শনাল আকারে লিখতে পারবে না। তাপমাত্রার সাথে রোধের একটা সম্পর্ক আছে, বাড়লে বাড়ে, এটা এটা সত্য, বাট তাপমাত্রার সাথে রোধের একটা সম্পর্ক আছে, ওটা ডিরেক্টলি সম্পর্কটা লেখা যায় না। তাপমাত্রার সাথে রোধের সম্পর্কটা স্থাপন করছে একটা ধ্রুবক, আর সেই ধ্রুবকটাকে বলি আমরা উষ্ণতা গুণাঙ্ক। আমাদের একটু পড়ার পরে পড়তে হবে উষ্ণতা গুণাঙ্ক নিয়ে। আমাদের এই টপিকের মূল উদ্দেশ্য হচ্ছে কি জানো? উষ্ণতা গুণাঙ্ক পড়া। এটা একটা পরিবাহীর বৈশিষ্ট্য, এটা একটা ধ্রুবক, যে কোন পরিবাহী তাপমাত্রায় কেমন রেসপন্স করতেছে। ভাই তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়বে, বা তামার যতটুকু বাড়বে ম্যাঙ্গানিনের অতটুকু বাড়বে না, বা আরেকটা পরিবাহীর অতটুকু বাড়বে না। এক এক পরিবাহী তাপমাত্রা বাড়লে রোধ এক এক রকম বাড়ে। বুঝতে পারছেন? এ কারণে তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক একটা ধ্রুবক সম্পর্কটা স্থাপন করছে, আর এই ধ্রুবকটাকে বলি আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ। তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ একই কথা, তাপমাত্রার উষ্ণাঙ্ক একই কথা আমরা জানি। সো এই উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ এই তাপমাত্রা রোধের সম্পর্ক স্থাপন করছে। কারণ কি? এক এক পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে এক এক রকম রোধ বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পায়, বাট পরিমাণটা এক এক রকম থাকে। তাহলে আমাদের এটুক জানার পরে জানতে হবে কি উষ্ণতা গুণাঙ্ক মানে কি। নতুন তোমাদের জন্য, বাট তুমি পড়তে থাকলে দেখবে এগুলো সহজ লাগা শুরু হয়েছে। ওকে, তো আমরা এটা মুছে দিব, আমরা উষ্ণতা গুণাঙ্কে চলে যাব। ওকে, উষ্ণতা গুণাঙ্ক থিওরি পড়লে আমাদের এই টপিকের থিওরি শেষ। এরপর আমরা ম্যাথে চলে যেতে পারবো, বাট ম্যাথ আজকে করবো না, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ দিয়ে শুরু করবো টপিক 2 এর, ঠিক আছে? মানে আমরা আজকে 1.5টা টপিক শেষ করে ফেললাম 16টার মধ্যে। আমরা চেষ্টা করব 12টা ক্লাস বা 13টা ক্লাসের মধ্যেই চ্যাপ্টারটাকে শেষ করে ফেলতে। দেন 3টা 4টা ক্লাস আমরা ম্যাথ দেখবো। ম্যাথ তো ক্লাসের মাঝখানে মাঝখানে দেবো, তারপরে সলিউশন টলিউশন সহ হয়তো তোমার 16-17 ক্লাস লাগে যাবে। তার মানে বলতে পারো তোমরা উইদিন 1 মান্থ আমাদের চলতরি শেষ হয়ে আসবে। এবং যেহেতু চলতরি একটা বড় চ্যাপ্টার, এটা খুব ভালো মতোই শেষ করতে হবে। তো এটা শিখে ফেললে তোমাদের মোটামুটি সেকেন্ড পেপার সব চ্যাপ্টার, বড় চ্যাপ্টার মোটামুটি শেষ, রাইট? যারা সেকেন্ড ইয়ার আছে তারা। ওকে, তো আমরা এখন দেখতেছি রোধ আর তাপমাত্রা সম্পর্ক একটা জিনিসের মাধ্যমে তৈরি হয়। সেই জিনিসটা হচ্ছে সম্পর্ক তৈরি করে যে জিনিসটা, তার নাম কি? দেখো নাম অনেকগুলো নাম আছে ওনার, ঠিক আছে? ধ্রুবকটা অনেকগুলো নাম। উষ্ণতা সহগ, উষ্ণতা গুণাঙ্ক, আর উষ্ণতাকে আমরা আবার কি বলি বলো? তাপমাত্রাও বলি। তাপমাত্রা সহগ, রোধের তাপমাত্রা গুণাঙ্ক এগুলো বলে তাপমাত্রা সহগ, তাপমাত্রা গুণাঙ্ক, এগুলা দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, এ সবাই হচ্ছে, এদের সবাইকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। আলফা হচ্ছে উষ্ণতা গুণাঙ্কের শর্টকাট রূপ। যেরকম রোধ আর দ্বারা প্রকাশ করা হয়, উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। উষ্ণতা গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? উষ্ণতা গুণাঙ্ককে আমরা নর্মালি আলফা দ্বারা প্রকাশ করি। আমরা সবার আগে উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা শিখবো, সংজ্ঞা অনুযায়ী উষ্ণতা গুণাঙ্কের সূত্র লিখবো, সংজ্ঞা অনুযায়ী সূত্র লেখা রোধ আর তাপমাত্রা সম্পর্কটা স্থাপন করবো। ঠিক আছে? রোধ আর তাপমাত্রা মানে কতটুকু তাপমাত্রা বলে কতটুকু রোধ বাড়ে, এই সম্পর্কটা স্থাপন করবো। ঠিক আছে? ওকে, সংজ্ঞাটা কি হবে দেখো, খুব মনোযোগী শুনেন। সংজ্ঞাটা কঠিন বাট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন পরিবাহীর -0°C তাপমাত্রায় যদি, আচ্ছা একটু চেঞ্জ করি আমরা, হ্যাঁ,
আগে 0 ডিগ্রি তাপমাত্রা লিখি, তাহলে সুবিধা হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের পরিবাহী, মানে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহী নিবা। 1 ওহম রোধ বিশিষ্ট মানে কপারের তার নিবা 0 ডিগ্রিতে, অতটুকুই তার নিবা যার রোধ 1 ওহম। বড় তার নিতে পারবে না, রোধ 20-25 ওহম হইলে হবে না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে বরফ যেই তাপমাত্রায় গলে সেই তাপমাত্রায় তুমি 1 ওহম যতটুক তারের রোধ ওইটুক তার নিলাম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের পরিবাহী তাপমাত্রা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয়, তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি মানে যদি ওই যে 1 ওহমের যে পরিবাহীটা আছে ওটা 1 ডিগ্রি বাড়াবা, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয়, তবে ওই পরিবাহীর রোধের যে পরিবর্তন ঘটে, তাপমাত্রা বাড়াইলে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়বে না, ওই পরিবাহী রোধের যে পরিমাণ বৃদ্ধি ঘটে তাকে পরিবাহীর উষ্ণতা গুণাঙ্ক বলে। সিম্পল ভাই, সিম্পল। চিন্তা করো 0 ডিগ্রি সেলসিয়াস, আজকে 0 ডিগ্রি সেলসিয়াস, তুমি একটা তার আনছো কপারের 1 ওহম রোধ, তুমি কিচ্ছু না 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করবা, তা রোধ বাড়বে না? যতটুকু রোধ বাড়বে ওইটাই ওর উষ্ণতা গুণাঙ্ক। এটা নির্দিষ্ট, এটা তো কপারের জন্য ফিক্সড, লোহার জন্য ফিক্সড, ম্যাঙ্গানিজের জন্য ফিক্সড, অ্যালুমিনিয়ামের জন্য ফিক্সড, প্রত্যেকটা পরিবাহীর এই উষ্ণতা গুণাঙ্ক ফিক্সড। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি 1 ওহম রোধ বিশিষ্ট তার আনবা, 1 ডিগ্রি বাড়াবা, যতটুক তাপমাত্রা রোধ বাড়বে ওই রোধটাই হচ্ছে আর কি উষ্ণতা গুণাঙ্ক বা আলফা। এটা হচ্ছে সংজ্ঞাটা, এবং এই সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাই আলফা। সংজ্ঞা থেকে আমরা সূত্রে যাব, সংজ্ঞা থেকে সূত্রে যাব, ঠিক আছে? দেখো বুঝছো কিনা। তো এখন সূত্রে কিভাবে যাব? ধরো তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পরিবাহী আনছো, বা সবসময় যে তুমি 1 ওহমের রোধের পরিবাহী পাবা এমন না। তুমি একটা পরিবাহী আনছো, তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দৈর্ঘ্যের পরিবাহী রোধ হচ্ছে আর, কাইটা কুইটা সাইজ কইরা তুমি 1 ওহম বানাইতে পারবা, বাট আমরা 1 ওহম সবসময় পাবো এটা তো সংজ্ঞার জন্য, সংজ্ঞা অনুযায়ী হয়েছে, এরকম না। আমি একটা পরিবাহী আনছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তামার তার আনছি, ধরো এটা রোধ হচ্ছে আর, আর নট দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখি দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আর নট ধরলাম, ধরি একটা পরিবাহী আনছি 0 ডিগ্রিতে, তার রোধ কত? আর নট, সে 8 ওহম তার বাধার পরিমাণ। তাপমাত্রা বাড়াইলা, তাপমাত্রা সংজ্ঞা অনুযায়ী তো 1 ডিগ্রি বাড়াইতে হবে, তোমার যে 1 ডিগ্রি বাড়াইতে হবে এমন তো না, তুমি 10 ডিগ্রি 20 ডিগ্রি 25 ডিগ্রিও তো বাড়াইতে পারো, রাইট? সে ধরো আমি 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি, রোদ বাড়বে না? তুমি বলো রোদ কি আর নট থাকবে? থাকবে না। ধরো রোদ মাপলা, রোদ মাপার মেশিন দিয়ে তুমি রোদ পাইলে 8 থিটা, তাইলে তুমি 0 ডিগ্রিতে একটা কপারের তার আনছো, ধরো আইনা রোদ মাপছো, মাইপা দেখলা আর নট, তুমি লিপিবদ্ধ করলে আর নট, এত তুমি তাপমাত্রা বাড়াই দিলা, ধরো 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলা, তার মানে 12 ডিগ্রি বা 13 ডিগ্রি বাড়াই দিলা, ধরো তুমি রোদ বাইরে গেছে, আবার রোদ মাপলা, মাইপা দেখলে একটু বাড়ছে, ওই রোদের মানটা ধরলা কত? 8 থিটা, ধরলা 8 থিটা। তাহলে 0 ডিগ্রিতে রোদ ধরলাম আর নট, 3 ডিগ্রিতে রোদ ধরলাম কত? আর থিটা। ঠিক বলছি কিনা বলো? এখন তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর নট ওহম রোধের, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত ছিল? আর নট ওহম রোধের পরিবাহীর তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে
রোধ বৃদ্ধি আর থিটা মাইনাস আর নট ওহম। দেখো ঠিক লিখছি, একটু বুঝে নিও। 0°C তাপমাত্রায় রোধ কত ছিল? আর নট। ঠিক আছে, 0°C তাপমাত্রায় রোধ কত ছিল? আর নট। তাপমাত্রা থিটা ডিগ্রি বাড়াইছো, দেখো তো এই কাহিনী, থিটা ডিগ্রি বাড়াইছি, রোধের বৃদ্ধি ঘটছে কত? এটা মাইনাস এটা না? ঠিক আছে, আচ্ছা আমরা একটু কাজ করি, একটু ইন্টারাপশন হোক, তোমাদের আমি একটু সুন্দর করে, একটা বড় করে লিখে দেখি। এখানে লিখি, যেহেতু নিচে দেখা যাচ্ছে, 0°C তাপমাত্রায় আর নট ওহম রোধের কোন পরিবাহী তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছে? বলো কতটুকু বৃদ্ধি করছে তাপমাত্রা? থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে রোধ আর থিটা মাইনাস আর নট বৃদ্ধি পায়। 0°C তাপমাত্রায় রোধ ছিল আর নট, তাপমাত্রা থিটা ডিগ্রি বাড়াইছো, রোধ বাড়ছে কত? আর থিটা মাইনাস আর নট। সংজ্ঞায় যাব, সংজ্ঞায় কি বলছে বলো? 0°C তাপমাত্রায় 1 ওহম রোধের কোন পরিবাহী, 1 ওহম তাপমাত্রা কয় ডিগ্রি বাড়াইতে বলছে? সংজ্ঞায় 1 ডিগ্রি বাড়াইতে বলছে। তাহলে রোধ কত বৃদ্ধি পাবে? ঐকিকে আর থিটা মাইনাস আর নট উপরে হবে, আর এই যে এইটা নিচে চলে আসবে, এই থিটাও নিচে চলে আসবে, তাহলে আর নট থিটা, এই যে এত বৃদ্ধি পায়। তাহলে আর নট ওহমের তাপমাত্রা থিটা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এত। তাহলে 1 ওহম রোধের 1 ডিগ্রি বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এত। আর 1 ওহম রোধের পরিবাহীর 1 ডিগ্রি বাড়লে রোধ যতটুক বাড়ে, ওইটারই আমরা কি বলছি? উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমি বলতে পারতেছি এটাই আলফা। 1 ওহম রোধের পরিবাহীর 1 ডিগ্রি বাড়লে যতটুকু বাড়ে, এটাই উষ্ণতা গুণাঙ্ক না? 1 ওহম রোধের পরিবাহীর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে যতটুকু বাড়ে, ওটাই উষ্ণতা গুণাঙ্ক। আর আমরা কি পাইছি? 1 ওহম রোধের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে এতটুকু বৃদ্ধি পায় রোধ, তাহলে এটাই হচ্ছে আমাদের উষ্ণতা গুণাঙ্ক আলফা। আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর থিটা মাইনাস আর নট থিটা। ঠিক আছে, আর নট থিটা, এই যে আলফা সূত্র, এটাই আলফা সূত্র। ঠিক আছে, তো আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু থিটা। যেখানে আর থিটা কি বলো? থিটা ডিগ্রিতে রোধ। 0 কি বলো? 0 ডিগ্রিতে রোধ। 0 ডিগ্রি রোধ। থিটা কি কয় ডিগ্রি বাড়াইছে? ওই যে 0 থেকে কয় ডিগ্রিতে নিছো, এটা কিন্তু ফিক্সড। এটা এক এক পরিবাহীর জন্য এক রকম, এবং এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে বলো সূত্রটা কি দাঁড়াচ্ছে? আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট ইনটু থিটা। এক চান্সে এটা তুমি নাও বুঝতে পারো, বাট খুব মনোযোগ দিয়ে যদি দেখো, খুব মনোযোগ দিয়ে যদি খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা যে জিনিসটা কি ঘটতেছে। ঠিক আছে, তো আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইনটু থিটা। ঠিক আছে, ওকে। সো আমরা এটা থেকে এই দুইটা সম্পর্কটা একটু তো স্থাপন করবো। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো ক্লাসে, আর হচ্ছে খাতায় যখন লিখবা, লেখার পরে ওইটা আরো বেশি মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে যে এখানে কি ঘটছে, এবং এটা 2-3 বার পড়তে হবে, তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকবে। ওকে, তো আমরা সূত্রটা আবার লিখবো। সূত্রটা আমরা তাহলে কি পাইলাম? উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা। দেখো পাইছি কেন? সো আমরা একটু আর্গুন করি, আর্গুন করলে কি পাচ্ছি? আর নট আর থিটা মাইনাস আর নট আলফা আর নট থিটা, দেন কি পাচ্ছি? আর থিটা ইকুয়াল টু আর নট, এই পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করে থিটা। তুমি দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? আর নট কমন যাচ্ছে, আর নট কমন গেলে কি পাচ্ছি? 1 প্লাস আলফা থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক। এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র এই টপিকের। আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। কোনটা কি বলো? এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। তার মানে এই যে তুমি তাপমাত্রা বাড়াই দিছো 10 ডিগ্রি 20 ডিগ্রি, এই তাপমাত্রায় রোধ। এটা কি বলো? এটা হচ্ছে 0°C তাপমাত্রায় রোধ। 0°C তাপমাত্রায় রোধ, এগুলো পরীক্ষায় প্রোভাইড করা থাকবে সব। 0 ডিগ্রিতে রোধ কত? এটা কিন্তু ফিক্সড একটা পরিবাহীর জন্য। আর এটা থিটা ডিগ্রি, ধরো 20 ডিগ্রিতে রোধ বের করতে দিছে, 60 ডিগ্রিতে রোধ বের করতে দিছে, তাহলে এটা বের করতে হবে। 1 তো 1ই, আলফা ধ্রুবক, আলফা উষ্ণতা গুণাঙ্ক, এটাও পরীক্ষায় দেয়া থাকবে বা বের করতে বলবে, এটা ধ্রুবক।
এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা ধ্রুবক। আর থিটা মানে কি? থিটা মানে কি? ওই যে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছে, এই যে 0 ডিগ্রি ছিল এখন বলছে 60 ডিগ্রিতে কত, তার থিটার মান হবে 60। ঠিক আছে, এটা হচ্ছে তাপমাত্রার পরিমাণ। এখন কথা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ। তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কথা হচ্ছে কি, যেটা বলতেছিলাম যে এটা কিসে বসাবো, ডিগ্রি সেলসিয়াস না কেলভিনে? তো তোমরা 9-10-এ শিখে আসছো তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, তো এটা কিন্তু বৃদ্ধির পরিমাণটা ছিল। তো বৃদ্ধির পরিমাণ ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনে তাই। তো তোমাকে এখানে কোনো ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্সন করা লাগবে না। পরীক্ষায় যদি দেয় 60 ডিগ্রি, এখানে 60 বসাই দিলেই হবে। দেখবা কত ডিগ্রি মানে কত, 0 থেকে কত বাড়ছে অত, তোমাকে কোনো কেলভিনে কনভার্ট করতে হবে না, কারণ এটা বৃদ্ধির পরিমাণ। এটা ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনেও তা। তোমরা ভালো মতো জানো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়া 10 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া একই কথা। তো তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা তুমি যে কোনো এককেই বসাইতে পারবা, তবে কনভার্সন করো না। নর্মালি ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে কি করে দিই, বসাই দিই। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা বুঝলাম এটাই হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক। যে থিটা বাড়তেছে রোদও বাড়তেছে, একটু খেয়াল করো, থিটা বাড়তেছে রোদও বাড়তেছে। এখন এই আলফার এককটা তাহলে কি হবে? আলফার এককটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই দুইটার বিয়োগফল একক ওহম, কারণ রোদ বিয়োগ করলে ওহম হবে একক। এটাও কত, ওহম। এটার একক তো কাটা, ওহম আর ওহম কাটা। খেয়াল করে দেখো, ওহম উপরে, নিচেও ওহম, ওহম আর ওহম কাটা। থাকতেছে কি শুধু থিটা। থিটা কিসে নেওয়া যায়, ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যায়, কেলভিনে নেওয়া যায়। তাহলে ধরো ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওহম আর ওহম তো কাটা। তাহলে এটার একক কি দাঁড়াচ্ছে জানো, পার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এটা একক কি হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। কেউ যদি কেলভিনে বসায় তাহলে কেলভিন ইনভার্স 1, কারণ তাপমাত্রা পার্থক্য তো ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনের তা। সো আলফার একক কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এমসিকিউতে। ঠিক আছে, আলফার একক কোনটা, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 ও কেলভিন ইনভার্স 1। আলফার একক কি বলো, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 ও কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো সূত্র থেকেই দেখা যাচ্ছে আলফার একক কি হবে। ওকে, তো এখন আমরা বিভিন্ন পদার্থের, যেহেতু আমরা থিওরি বুঝে গেছি, এখন শুধু ম্যাথ করা বাকি। এটাই থিওরি আমাদের, তাপমাত্রা বাড়লে রোদ কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা একটু কয়েকটা পদার্থের আলফার মান নিয়ে বিশ্লেষণ করবো। এটাও আমাদের ক্ষতে প্রচুর আসে। ঠিক আছে, যে এইটার আলফা এত বলতে কি বুঝায়। ঠিক আছে, তো 2টা পদার্থে আলফা দেখবো। আর সবারই তুই যে একটা কথা বলতেছিলাম, সব পদার্থের কিন্তু তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে না, ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রম গুলা নিয়েও আমরা একটু দেখবো এখন। ঠিক আছে, ওকে। সো ধরো তামার তামার আলফা হচ্ছে 3.9 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। ঠিক আছে, তো তামার আলফা হচ্ছে 3.9 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এখন আমার কথা হচ্ছে এটা দিয়া কি বুঝায়, এটা বলতে কি বুঝায়, তোমাকে পরীক্ষা এটা দিবে তামার আলফা হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বলতে কি বুঝায়। তাহলে তুমি অ্যান্সারটা কি লিখবা বলো? তুমি লিখবা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সংজ্ঞা অনুযায়ী যাবা। তুমি সংজ্ঞাটা কি জানো বলো, আলফার সংজ্ঞা কি জানো? তুমি জানো 0 ডিগ্রিতে যদি আমি 1 ওহম রোধ বিশিষ্ট তামার তার নিই, 1 ওহম রোধ বিশিষ্ট কি নেই, তামার তার নেই, এমন একটা তামার টুকরা নিছি যে তামার টুকরার রোধ হচ্ছে 1 ওহম, 0 ডিগ্রিতে তার রোধ হচ্ছে 1 ওহম। তারপর কি করবো বলো, আমরা কি করি, 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ওহম রোধ বিশিষ্ট তামার তারের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে, একক পরিমাণ বৃদ্ধি করলে যতটুকু রোধ বৃদ্ধি পাবে সেটাকেই বলতেছি আমরা আলফা, রাইট? এখন এখানে তো আলফার মান দিয়ে দিছে, তার মানে আমরা কি বলতে পারি, একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলে এই পরিমাণ রোধ বৃদ্ধি পাবে। এই পরিমাণ একদম সহজ, সংজ্ঞা অনুযায়ী একক পরিমাণ বৃদ্ধি করলে 3.9 ইন্টু 10⁻³ ওহম রোধ বৃদ্ধি পাবে। দ্যাটস ইট। তাহলে এগুলো পরীক্ষা আসবে। ঠিক আছে, তার মানে তামার তার নিয়ে যদি তুমি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াও, তাহলে মাত্র এত ওহম রোধ কি পাবে, বৃদ্ধি পাবে। 1 ওহমের তামার তারের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াও, এত ওহম তাপমাত্রা রোধ কি পাবে, বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আলফা বা উষ্ণতা গুণাঙ্ক মিন করে। এখন ধরেন আরেকটা পদার্থে যাই, ম্যাঙ্গানিন। এই ম্যাঙ্গানিনের আলফা আরো ছোট, মেবি এটা, মেবি আই এম নট শিওর, বাট মেবি এটা
তবে 10⁻⁵ একটু তুমি শিওর থাকো, এটা মেবি 3.5 অথবা 3.0, আই এম নট শিওর, বাট এরকমই এটা। ঠিক আছে, এটা কিন্তু অনেক কম, অনেক কম। 10⁻⁵ মানে 0.00000035। তো তাহলে ম্যাঙ্গানিনেরটা কি বলো? 1 ডিগ্রি বাড়লে মাত্র এতটুকু বৃদ্ধি পায়, মাত্র এতটুকু বৃদ্ধি পায়। তাহলে ম্যাঙ্গানিনের রোধের বৃদ্ধির পরিমাণ কি? অনেক কম, খুব স্লো বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে। কিন্তু দেখো তামার তার কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পায় এটার তুলনায়, প্রায় 100 গুণ বেশি। তার মানে তামার তারের রোধ বৃদ্ধির পরিমাণ এটার তুলনায় প্রায় 100 গুণ বেশি। খেয়াল করো, এটা কিন্তু ছোট সংখ্যা, এটা অনেক আরো ক্ষুদ্র সংখ্যা। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গানিনের তারটা একটু বোঝা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ তেমন পরিবর্তন হয় না। তার তুমি এমন একটা যন্ত্র বানাইছো যেখানে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধের পরিবর্তন তুমি চাও না, তুমি চাচ্ছ না যে রোধ পরিবর্তন হোক, বেশি পরিবর্তন হোক, তাহলে তুমি কি দিবা? ম্যাঙ্গানিন। আর তুমি যদি মনে করো যে না রোধ পরিবর্তন হইলেও তেমন সমস্যা নেই, তাহলে তুমি কি দিবা? তামা। কারণ তামা একটু তাপমাত্রা বাড়লেই রোধের পরিবর্তন ঘটে, তবে ম্যাঙ্গানিনের তেমন বৃদ্ধি পায় না। ওকে, ক্লিয়ার? এখন আমরা ওই যে ব্যতিক্রম আছে কিছু, ব্যতিক্রম গুলার নামটা দেখবো এমসিকিউর জন্য। জাস্ট মনে রাখবা ব্যতিক্রমকে কার্বন, কার্বনের গ্রাফাইট। আমরা জানি কার্বনের অনেক রূপভেদ আছে, তার মধ্যে গ্রাফাইট, গ্রাফাইটের তাপমাত্রা বাড়লে রোধ হ্রাস পায়। এটা গ্রাফাইটের একটা বৈশিষ্ট্য, এটা তোমাকে জাস্ট একটু মেমোরাইজ করতে হবে। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, দরকারও নাই। আমাদের জানতে হবে গ্রাফাইটের তাপমাত্রা বৃদ্ধি করলে উল্টা রোধ হ্রাস পায়, রোধ কমে যায়। আরেকটা আছে থার্মিস্টর, এটাও একটু মনে রাখবা, থার্মিস্টর। এগুলার তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যায়। তার মানে এদের আলফার মান পজিটিভ না, এদের আলফার মান কি? নেগেটিভ। এদের আলফার মান হবে ঋণাত্মক, নেগেটিভ। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষা এটা আসতে পারে। নিচের কোনটার আলফার মান ঋণাত্মক বা তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়? কার্বন, থার্মিস্টর, এদের তাপমাত্রা বৃদ্ধি পেলে উল্টা রোধ কি পায়? হ্রাস পায়। ঠিক আছে, মানে পরিবাহিতা কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে রোধ হ্রাস পাচ্ছে, পরিবাহিতা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। পরীক্ষায় যায় কিন্তু উল্টা জিনিস আসতে পারে, পরীক্ষায় আসতে পারে কোনটার পরিবাহিতা বাড়তেছে। যাদের তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় তাদের কিন্তু পরিবাহিতা আবার কি পাবে? বৃদ্ধি পাবে। এটা তোমরা জানো রোধ আর পরিবাহিতা একটা একটার উল্টা। ঠিক আছে, তো ওই সেন্সও তোমাকে এটা মাথায় রাখতে হবে। সো নোট করে রাখো, বই রিডিং করলে এগুলো সবই পাবা। সো আলটিমেটলি তখন তোমরা পারবা এগুলো ইনশাল্লাহ। তো আমাদের টপিক 2, যেটা টপিক 2 এর থিওরি আলহামদুলিল্লাহ ডান। এখন আমাদের টপিক 2 শুধু ম্যাথ করা লাগবে। এটা আজকে ক্লাসে না, আজকে ক্লাসে অনেকক্ষণ হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ টপিক 2 এর ম্যাথ দেখবো। ওকে, সো থ্যাংক ইউ।